দীর্ঘ টানা 12 ঘণ্টা পর নিজের বাড়িতে ফিরল সারফারাজ। সারা শরীর ম্যাজম্যাজ করছে, ক্লান্ত লাগছে বড্ড, মাথাও কেমন ঘুরছে। ট্রেনে রাতের ঘুমটা তেমন হয়নি। এরপর তো অপারেশন রুমের টেনশন। ঘুমের কথা প্রায় একদম ভুলেই গেছিল। শেষমেশ যখন অপারেশন রুম থেকে বের হয় তখন ক্লান্তি অনুভব হচ্ছিল। আশ্চর্য, এতটা ক্লান্ত সে মোহনগঞ্জ থেকে ফিরে এসেও হয়নি। মুখ খুলে শ্বাস নিচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না, ঘাড়ে ব্যথা অনুভব করছে। একটু একটু পা ফেলে এগিয়ে গেল সে। সিঁড়ি বেয়ে ফ্ল্যাটে এসে চোখ বুলাল। ব্যাগ থেকে খুঁজে চাবিখানা বের করে দরজার সামনে তাকাতেই বোধ হল দরজায় তো তালা নেই। আচমকা ঘোর কাটল তার, হকচকিয়ে উঠল। দরজায় তালা নেই মানে? ঘরে তার মানে কে আছে? চারদিক স্তব্ধ, সারফারাজ আরও নিশ্চুপ হয়ে গেল। মাথায় একসাথে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। ভাবনা চিন্তায় পড়ে গেল। অবশেষে কলিং বেল বাজাল। দরজায় একটু কাছে এসে কান পাতল। কারো এগিয়ে আসার শব্দ পাচ্ছে। যতই গাঢ় শব্দ হচ্ছে ততই তার হৃৎপিণ্ড কেঁপে কেঁপে উঠছে। দরজার ওপারে অনাকাঙ্ক্ষিত মুখখানি দেখে বিস্মিত বিমূঢ় হয়ে গেল সারফারাজ। অনি। প্রাণবন্ত মেয়েটার মুখে হাসি, হাতে খুন্তি, শাড়ির আঁচলটাও কোমরে গোজা। সহজ গলায় বলে উঠল, আপনি এসে গেছেন। হতভম্ব কণ্ঠে বলে উঠল, তুমি? অনি, তুমি এখানে? সারফারাজের কণ্ঠে আশ্চর্য মিশ্রিত। মাথা ঝাঁকাল সে। স্বপ্ন দেখছে না তো? অনি এখানে কিভাবে আসবে? আজ তো রুদমিলার বিয়ে। বিয়ে ফেলে অনি একা একা এখানে চলে আসবে? তা হয় নাকি? মা বাবা ওকে আসতে দিল? মনে হাজারো প্রশ্ন। অনি তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। হাতের ছোঁয়া পেয়ে নিশ্চিন্ত হয়ে গেল সারফারাজ। এটা অনি। সে মিথ্যে দেখছে না। অর্নিলা মৃদু হেসে বলল, তাড়াতাড়ি গিয়ে গোসল সেরে নিন। রান্না প্রায় হয়ে গেছে, আপনাকে গরম গরম খেতে দিব। তুমি সত্যিই বিয়ে রেখে চলে এলে অনি? অর্নিলার পিছন পিছন ঘরে ঢুকল সারফারাজ। ব্যাগটা সোফার উপর রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে অনি। বলে উঠল, তো আর কি করতাম? আপনাকে একা ফেলে ওখানে বসে বিয়ের দাওয়াত খেতাম। তা সম্ভব হতো? আপনাকে দেখত কে ফারাজ ভাই? তাই বলে তুমি এভাবে চলে আসবে? কই, আমি তো এতদিন একাই থাকতাম, কখনো তো অসুবিধে হয়নি। হাতের খুন্তি দিয়ে তরকারি নড়াচড়া করছে। এদিক মুখ ফিরিয়ে বলল, যখন থাকতেন তখন থাকতেন। তখন তো আর বউ ছিল না, এখন তো আছে। যান, আপনি গিয়ে গোসল করে আসুন। কাজটা তুই ঠিক করিসনি অনি। রুদমিলা কি ভাববে? মেয়েটার বিয়ে অথচ আমরা কেউ নেই। ওর কি মন খারাপ হবে না? না, হবে না। মন খারাপ হবে না, ও বরং আরো খুশিই হবে। আপনি বেশি ভাবছেন ফারাজ ভাই। কাজে ব্যস্ত হয়ে উঠল অর্নিলা। সারফারাজ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অর্নিলা ক্লান্তি ভরা মুখশ্রী তাকে থামিয়ে দিল। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে একটুখানির জন্য দম ফেলার সময় পায়নি মেয়েটা, অথচ এখনও কাজ করে যাচ্ছে। সারফারাজ এগিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। গ্লাসে পানি ঢেলে জিজ্ঞেস করল, কিভাবে এলি? কে এসেছে তোর সাথে? আরাফাত? না তো, আমি একাই এসেছি। হতবাক হয়ে গেল সারফারাজ। থেমে থেমে জিজ্ঞেস করল, বাবা তোকে আসতে দিল? কেন দিবে না? আমি বড় হয়ে গেছি না? সব কাজ আমি একাই করতে পারি। শব্দ করে হেসে ফেলল সে। সারফারাজ মুগ্ধ হয়ে গেল।
মুগ্ধ হয়ে গেল তার কথাবার্তা শুনে। চোখের সামনে দেখতে পাচ্ছে মেয়েটা তাকে নিয়ে বড্ড বেশি ভাবে, বড় ভালোবাসে তাকে। তার মায়াবতী সে। তা না হলে কি এভাবে ছুটে আসতে পারে? না, শরীরে আর কুলাচ্ছে না। ঘরে এসে সোজা ঢুকল বাথরুমে। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হল সে। এখন অনেকটা ফ্রেশ লাগছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে চোখ পড়ল বিছানার উপর। আর লোভ সামলাতে পারল না সারফারাজ। নরম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। এদিকে অর্নিলা ভাত বেড়ে তাকে ডেকে এসে দেখে তিনি ঘুমাচ্ছেন। একবার ডাক দিবে বলে ভেবেও তটস্থ হয়ে যায়। না থাক, কি দরকার, সে তো ঘুমাচ্ছে, ঘুমাক না। এখন জাগাতে মায়া লাগছে বড্ড। কিন্তু কিছু খেলো না যে, খালি পেটে ওভাবে ঘুমাবে। এগিয়ে এলো সে। বিছানার কাছেই তোয়ালে পড়ে আছে। অর্নিলা নরম হাতে তার মাথায় হাত রাখে। ইস, চুলগুলো এখনো ভিজে, পানি চুয়ে চুয়ে ঘাড় বেয়ে পড়ছে। তোয়ালে হাতে নিয়ে মুছে দিতে লাগলো যত্ন করে। তার নরম হাতের ছোঁয়া জুড়ে যাচ্ছে সারফারাজের কপাল জুড়ে। গতরাতে সারফারাজ চলে আসার পর পরই কোনো কিছুতে মন বসাতে পারছিল না সে। গায়ে হলুদে সবাই নাচছে, গান বাজনা করছে, অথচ অর্নিলার মনটা পড়ে আছে সারফারাজের কাছে। তাকে এমন আনমনে দেখে রুদমিলা নিজেই বলে উঠল, তুই ও তো সারফারাজের সাথে গেলেই পারতি শনি, শুধু শুধু থেকে গেলি। ছেলেটা ওখানে সামাল দিবে কি করে? তোর মনটা তো ওখানেই পড়ে আছে। কথাগুলো যেন মনে ধরল অনির। সেই তো, আগে ভেবে দেখল না কেন? সময় নষ্ট করেনি একদম। ভোরের ট্রেনে কাউকে না জানিয়ে ট্রেনে চড়ে গেল। তাকে না পেয়ে যখন আরিফ হাসান হন্যতন্য করে খুঁজতে লাগলেন তখনই ফোন করলেন অর্নিলাকে। বেচারি ততক্ষণে হাতের নাগালে চলে গেছে। বাসায় ফিরতে সমস্যা হয়নি একদমই। রাস্তাঘাট ও তো ভালো না চিনলেও জায়গার নাম ঠিকঠাক বলেছে। সিএনজি এসে সোজা থামল বাসার সামনে। যাক, চিন্তা রইল না আর। ফোন বাজছে। রুদমিলার ফোন হয়তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 4:45 বাজে। ওর বিয়ে তো এতক্ষণে হয়ে গেছে। নিশ্চিত সে অনেক খুশি। ইস, বরকে সামনাসামনি দেখা হলো না। যাক, তাতে কি, নিজের বরকে দেখে মন ভরানো যাক। নিজের বিয়ের দিনের কথা মনে করার চেষ্টা করছে। কি করেছিল সে? রোস্ট নিয়ে ছোটাছুটি করেছিল, ভাইয়া সবার সামনে তাকে বোকা বানিয়েছিল। এসব মনে পড়তেই আনমনে হেসে উঠল অর্নিলা। সারফারাজ নড়েচড়ে উঠতেই মুখ হাত দিল তৎক্ষণাৎ। আরেকটু হলেই বোধহয় ঘুমটা ভেঙে যেত তার। তখন চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অর্নিলা তার বারান্দায় দোলনার উপর বসে থেকে আকাশ দেখছে। তার হাতের চিরুনির সাহায্যে একটু একটু করে চুল আছড়ে নিচ্ছে। আচমকা পিছনে কারো উপস্থিতি পেয়ে মাথা তুলল সে। সারফারাজকে দেখতে পেয়ে খানিকটা ঘাবড়ে গেল। কি, ভয় পেলি? ও আপনি, কি করছিস? চুল আঁচড়াচ্ছি, বলেই চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগল। আচমকা তার হাত থেকে চিরুনি নিয়ে নিল সারফারাজ। আলতো করে তার চুল আঁচড়ে দিতে লাগল। অনি দুই হাঁটু জড়িয়ে ধরে বসল। বেনি পাকালো। অনেকটা অগোছালো সেই বেনি। কপালে হাত রেখে শুধায়, মাথা ধরেছে। হু, চা খাবি? উহু।
সারফারাজ হাসল। তার মাথা টিপে দিতে লাগল। অর্মিলা চোখ বন্ধ করে নিল। সারফারাজ মৃদুস্বরে বলে উঠল, দেখ অনি, আমি পুরোপুরি ভালো মানুষ নই, কিন্তু আমার দিক দিয়ে আমি ঠিক আছি। নিত্যতাই এক ভদ্রলোক আমি। পড়াশোনায় ভালো ছিলাম তাই মা বাবা খুশি। ডাক্তার হতে পেরে আমি খুশি। আমার বন্ধুদের আমি বিশ্বাস করি, তারা আমায় বিশ্বাস করে, আমার বন্ধুত্ব সার্থক। আর তোকে ভালোবেসে আমার জীবন সার্থক। অনি অনেকটা অমনোযোগ হয়েই কথাগুলো শুনছিল। শেষের কথাটা তার কানে বাজল। একটু হকচকিয়ে উঠে বিস্মিত হয়েছে রইল ফারাজ ভাইয়ের দিকে। ফারাজ ভাই অমায়িক হাসি দিলেন। অনির চোখে অশ্রু জমে গেল। চোখ সরিয়ে ফেলল সে। কেউ একজন বলেছিল, যখন তুমি ভালোবাসতে শিখবে তখন দেখবে তোমার হৃদয় অনুভূতিতে পূর্ণ হয়ে উঠেছে। ভালোবাসার কথা শুনে তোমার চোখে অশ্রু জমতে শুরু করবে। সেই অশ্রু একদম মুছে ফেলবে না। সেটা হচ্ছে আনন্দের অশ্রু, তোমার ভালোবাসার সাক্ষী। ডাক্তার সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে এখন থেকে সারফারাজ শেহদাত থাকবে। কথাটি জানামাত্র সারফারাজ একটু ঘাবড়ে গেল। কারণ সে তো এতদিন ডক্টর শরীফুল ইসলামের তত্ত্বাবধানে ছিল, কিন্তু কিছুদিন আগেই তিনি দেশের বাইরে গেছেন কোনো একটা কাজে। আপাতত এখন তাকে ডক্টর সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে থাকতে হবে। শুনেছে তিনি অনেকটা রাগী। সে অবশ্য তাকে এখনো দেখেনি, যতটুকু লোকজন থেকেই জেনেছে। একটু ভয়ই আছে। সে একা নেই, তার সাথে আরও আছে শাহাদা, তার শুভ। হ্যাঁ, পরীক্ষায় পাস করবে না বলে ছাগল দুটো ঠিকই এমবিবিএস পাশ করে ফেলেছে, আর এখন ইন্টার্নশিপও করছে। আর বেশি দিন বাকি নেই। এই তো 6 মাস হয়ে গেল। শাহাদাত গলা থেকে স্টেথোস্কোপ নামিয়ে টেবিলে রাখল। সারফারাজ টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন রোগীর ফাইল ঘাঁটছে। শুভ কফি নিয়ে হাজির। সারফারাজ মুচকি হেসে বলল, খুব টায়ার্ড নাকি? কফির কাপগুলো টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে বসল শুভ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে আর বলতে, ইমার্জেন্সিতে আসা পেশেন্ট। কত কষ্ট করতে হলো বলতো। ভাগ্য ভালো, আল্লাহ হায়াত রেখেছিল। শাহাদাত কফির কাপে চুমুক দিয়ে বলল, ওই যে দেখে এলাম কান্নাকাটি করছে। হ্যাঁ, রোগীর আত্মীয়। প্রথমবার হার্ট অ্যাটাক করল। পরিবারের সামলে উঠতে অনেক কষ্ট হবে। এই অবধি কত মৃত্যু দেখলাম, কত প্রিয়জনকে কাঁদতে দেখলাম। এখন এসব সয়ে গেছে। শাহাদাত স্বরে বিরহের সুর পাওয়া যাচ্ছে। শুভ কিঞ্চিত ভেবে বলল, বেড নং 21-এর পেশেন্ট কি আর? বাকি কথা বলতে হল না। শাহাদাতের মলিন হাসি সমস্ত কিছুই বলে দিল। শুভ নিশ্চুপ হয়ে কফি কাপে চুমুক দিল। কিছুক্ষণ চারদিক ছেয়ে গেল নিস্তব্ধতায়। একজন ডাক্তার তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে একজন রোগীর প্রাণ বাঁচাতে, কিন্তু শেষমেশ যখন শেষ রক্ষা আর করতে পারে না, যখন হেরে যায়, তখন হতাশায় ডুবে যায় সবকিছু। সারফারাজ গায়ের এপ্রন খুলে রাখল। বলে উঠল, কিছু করার নেই। আমাদের হাতে এতটুকুই। সৃষ্টিকর্তা এর চেয়ে বেশি শক্তি আমাদের দেননি কি করার। আমার মনে হয়, একজন ডাক্তার হতে হলে প্রথমেই মনটা পাথর করে ফেলতে হয়। পাথর না হলে কিছু করার নেই। তা বটে। সারফারাজ, তোর হাতে ওটা কার ফাইল? নতুন এক পেশেন্ট এসেছে। হার্টের সমস্যা, কিন্তু সমস্যাটা কি বোঝা যাচ্ছে না। আপাতত কিছু পরীক্ষা দিয়েছি, দেখা যাক রিপোর্ট কি আসে। ডক্টর সাবিনা চলে এসেছেন।
তাকে গিয়ে রিপোর্ট দেখাও, এক ঝটকায় বলে দিবেন। শাহাদাত তড়িঘড়ি করে বলল, এসে গেছে নাকি? হ্যাঁ, চলে এসেছে, কেবিনে আছে, একটু পরেই খবর এলো বলে। সারফারাজ, তৈরি হও। আমি একা যাব নাকি? তোরাও তো যাবি। না বাবা, যা শুনলাম তার নামে। তবে এটা বলতেই হয়, তিনি একজন এক্সট্রাঅর্ডিনারি। অসাধারণ ব্যক্তিত্ব, নামকরা একজন কার্ডিওলজিস্ট। তবে নাকি অনেক রাগী। সেটা জানতে হলে তো দেখে আসতে হবে, তাই না? বলতে বলতে খবর চলেও এলো। প্রথমে ডাক পড়ল সারফারাজ। সারফারাজ এপ্রন পরে হাতে ফাইল নিয়ে বেরিয়ে গেল। শুভ যাবার আগে বলে উঠল, দোয়া করি বৎস। চুপ কর, হেসে উঠল তারা দুজন। সারফারাজ ডক্টর সাবিনা ইয়াসমিনের কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করল। অনুমতি পেয়ে ভেতরে ঢুকে চমকে গেল বটে। তার ব্যাপারে শুনে যেমনটা ধারণা করেছিল সে মোটেও তেমন নয়। নীল রঙের শাড়ির উপর তার সাদা এপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। এসেই কি পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে নাকি? হাতে একটা ফাইলও দেখা যাচ্ছে। চেয়ার ছেড়ে টেবিলের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফাইল দেখছিলেন। চোখ মেলে এদিকে তাকালেন। চোখের চশমা খুলে শুধালেন, ডক্টর শেহদাত। জি। আসুন, বসুন। কণ্ঠস্বর অনেকটাই ধারালো। সারফারাজের খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে। ডক্টর সাবিনা নিজের চেয়ারে বসে পড়লেন। সারফারাজের হাতে ফাইলের দিকে তাকিয়ে থেকে বললেন, কোনো পেশেন্ট? সারফারাজ ফাইল এগিয়ে দিল। বলে উঠল, নতুন পেশেন্ট। একটা পরীক্ষা করেছিল, তার রিপোর্ট। আমি আরও কিছু পরীক্ষা করতে দিয়েছি। আপনার কি ধারণা কি হয়েছে? সমস্যাটা দেখে মনে হচ্ছে হার্ট ব্লক। 50% চান্স আছে। পুরোপুরি শিওর হবার জন্যে রিপোর্টের অপেক্ষা করছি। ফাইলের থেকে চোখ সরিয়ে বলে উঠলেন, হার্ট ব্লক। আমি 100%। যাই হোক, নতুনদের জন্য আরও কিছুটা সময়ের দরকার। আমি বলছি অভিজ্ঞতা থেকে। আপনার অভিজ্ঞতা? 8 বছরের। সারফারাজ বিস্ময় প্রকাশ করল। দেখে মনে হয়নি তার থেকে এতটা বড়। এখনো বিশ্বাস হচ্ছে না। ডক্টর সাবিনা মৃদু হেসে বললেন, ডক্টর শরীফুল ইসলামের আন্ডারে আমিও ছিলাম। খুব ভালো একজন ডাক্তার। নিশ্চিত অনেক কিছু শিখতে পেরেছেন। শিখার চেষ্টা করছি। প্ল্যান কি আপনার, ডক্টর সারফারাজ? যতটুকু জানি আপনি একজন কার্ডিয়াক সার্জন হতে চান। কোথায় যাবেন ঠিক করলেন কিছু? আপনার জন্য কিন্তু ভালো সুযোগ আছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন শুনলাম। আমি এখনো ভাবছি। এখনো ভাবছেন? আশ্চর্য। আপনার হাতে সময় আছে সবে 6 মাস। আমি তো বলবো এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন। ইংল্যান্ড কিংবা আমেরিকাতে যাবেন। কমপক্ষে 4-5 আপনার স্ট্রাগল করতে হবে। আরও কমও হতে পারে কোজ, আপনি ব্রিলিয়ান্ট। এরপর দেশে ফিরে দেশে নামকরা একজন কার্ডিয়াক সার্জন হিসেবে সবাই চিনবে। কি ব্যাপার, অন্যমনস্ক মনে হচ্ছে? না, আমি শুনছি আপনার কথা। বিবাহিত? জি। কয় বছর হল? সে যত বছরই হোক না কেন। পুরুষ মানুষের জন্য তা ব্যাপার হলো নাকি? ম্যারিড মেয়েদের নিয়ে অনেক সমস্যা, অনেক ঝামেলা হয়। আপনার তো তেমন কিছু নেই। তাহলে ভাবছেন কি? সারফারাজ মুখ ফসকে বলে দিল, এই জন্যই আপনি তাহলে আনমেরিড।
ইমপ্রেসিভ। আমার ব্যাপারে এক একটা খবর খুব ভালোভাবেই নিয়েছেন দেখছি। বাট মিস্টার হ্যান্ডসাম, আপনি কিন্তু ম্যারিড। সারফারাজ ইতস্তত বোধ করল। ভুল প্রশ্ন করে ফেলেছে সে। ডক্টর সাবিনা হেসে উঠলেন। তাকে দেখে কোনোভাবেই মনে হল না সে রাগী একজন। ওকে ওকে মিস্টার শেহদাত, আপনি তো দেখছেন ঘাম ছুটিয়ে ফেলেছেন। ডাক্তারদের এত তাড়াতাড়ি অস্থির হলে চলে না। আপনাকে একটা কথা বলি ডক্টর শেহদাত, কার্ডিয়াক সার্জনের ছড়াছড়ি কিন্তু দেশে তেমন নেই। কোনো হেলাফেলা নয় এটা। আপনাকে আগে দৃঢ় মনোবল বানিয়ে নিতে হবে। যদি কার্ডিয়াক সার্জন হিসেবে ক্যারিয়ার গড়তে চান তো নিজের ক্যারিয়ারের দিক দিয়ে সিরিয়াস হন। আপনাকে একটা ভালো সাজেস্ট দিই, আপনি ইংল্যান্ডে গিয়ে FRCS করতে পারেন। FRCS খুবই লিউক্রেটিভ ডিগ্রি, সর্বদেশে সম্মানিত। কিন্তু এটা এতটা সহজ না। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ঘাটতে হবে। অথচ আপনি এখনো এক জায়গায় গম্ভীর হয়ে বসে আছেন। Very much disappointing. আপনার থেকে আরও ভালো আশা করেছিলাম। ডক্টর শরীফুল আপনার সম্পর্কে আমায় অনেক বলেছে। সারফারাজ মনোযোগে বিঘ্ন ঘটল। হঠাৎ তার মনে পড়ল অর্নিলার কথা। টানা 2 বছর তাকে ছেড়েছিল সে। আবারও কি ছেড়ে চলে যাবে দূরদেশে? ও এবার মেনে নিতে পারবে তো? ডক্টর শেহদাত, জি। কথাগুলো কি রিপিটেটিভ মনে হচ্ছে? আগে কোথাও শুনেছেন? ডক্টর শরীফুল আমায় অনেক আগেই বলেছেন। তারপরেও আপনার এই হাল। এ মাই গড! এরপর ডক শরীফুল কিভাবে আপনাকে নিয়ে এত ভাবতে পারেন আমি সেটাই ভাবছি। আমি হলে কবেই হাল ছেড়ে দিতাম। সরি ডক্টর। ডক্টর সাবিনা বোধহয় বিরক্ত হলেন। পানির গ্লাসে চুমুক দিয়ে বললেন, ওপেন হার্ট সার্জারি করেছেন কখনো? হ্যাঁ মানে না। তাহলে তৈরি হন। আপনি এখন বাসায় যান, বিশ্রাম নিন। রাত 1:30টার দিকে একটা ওপেন হার্ট সার্জারি আছে। আপনি সেখানে আমার সাথে যাবেন। ঠিকানা আমি আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিব। আচ্ছা। ভয় পাচ্ছেন? না, ভয় কেন পাব? তবে আপনাকে দেখে অনেক অস্থির মনে হচ্ছে। কাজ করুন, আপনার অ্যাড্রেস আমায় দিয়ে যান। রাত্রির 11টার দিকে আপনাকে পিক আপ করতে চলে যাব। ওকে। ডক্টর সাবিনার রুম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সারফারাজ। এখন মনে হচ্ছে তিনি আসলেই অনেকটা ভয়ানক। হাসপাতাল থেকে বের হয়েই প্রথমে সে কল করল অর্নিলাকে। কিছুদিন আগেই নতুন গাড়ি কিনেছে। কিনেছে বললে ভুল হবে, বাবা পাঠিয়েছে। এখানে ওখানে যাবার জন্য গাড়ির দরকার ছিল। তার লাইসেন্স তো আগে থেকেই ছিল। ভাবছে অর্নিলার লাইসেন্স করিয়ে ফেলবে। ভালোই হবে তাহলে। অর্নিলার ক্লাস শেষ হতে ঘণ্টাখানেক বাকি আছে। সারফারাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অর্নিলাকে পিক আপ করতে। তার পৌঁছাতে ঘণ্টাখানেকের মতোই লাগল। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে অর্নিলার জন্য। টানা 15 মিনিট পর বের হতে দেখল অর্নিলাকে। সারফারাজ হঠাৎ করেই একটু তটস্থ হয়ে গেল। কয়েকটা ছেলে মেয়ে ঘিরে আছে অনিকে। দেখে মনে হচ্ছে বন্ধুবান্ধব। অর্নিলার ছেলে বন্ধুও আছে। কই? সে তো জানে না।
ব্যাপারটা যেন তার পছন্দ না। তারা দাঁড়িয়ে হাসাহাসি করছে, অথচ সারফারাজের অস্বস্তি হচ্ছে। হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল সে। পানির বোতল বের করে এক নিঃশ্বাসে খেতে লাগল। হঠাৎ গাড়ির জানালায় কেউ কড়া নাড়ল। সারফারাজ ফিরে তাকালো। অনি হাত নেড়ে বলছে, ফারাজ ভাই। সারফারাজ গাড়ি ছেড়ে বের হল। অর্নিলা তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বাহু আঁকড়ে ধরে বলে উঠল, এই যে আমার বর। কথাগুলো বলা হলো বন্ধুদের উদ্দেশ্য করে। সকলে সারফারাজকে দেখছে। সে মৃদু হেসে বলল, হ্যালো। আরে বাহ অর্নিলা, তোর বর দেখতে তো খুব স্মার্ট। উহুম, হ্যান্ডসাম ও বটে। একটা মেয়ে হেসে বলে উঠল কথাটা। পাশের মেয়েটা মুখ টিপে হাসল। পেছনে থেকে একটা ছেলে এসে তার সাথে হ্যান্ডশেক করে বলল, আমি রিয়াদ। যাক, আপনার সাথে দেখা করবার ইচ্ছা ছিল, আজ হয়েও গেল। দেখা করার ইচ্ছা মানে? কি আর বলবো, অর্নিলা, আপনার ব্যাপারে এত বলে কৌতূহল ধরে রাখতে পারছিলাম না। কিন্তু আমার ধারণা ছিল আপনাকে দেখতে আরো বয়স্ক মনে হবে। কিছুটা ইতস্তত বোধ করল সারফারাজ। অর্নিলা চোখ রাঙিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, এ কেমন কথা রিয়াদ? রাগ করছিস কেন? আমি তো শুধু কথার কথা বলছিলাম। ওই আমায় রেহানা বলল তোর বর নাকি তোর থেকে অনেক বড়, তাই আমিও ভাবলাম সুগার ড্যাডি কি না। রেহানা সহ বাকি সবাই হেসে উঠল। কিন্তু অর্নিলার মোটেও ভালো লাগছে না। তার কেবল মনে হচ্ছে তার বন্ধুরা তার বরকে নিয়ে মজা নিচ্ছে। অস্বস্তি হচ্ছে বটে। সারফারাজ তাদের সাথে তাল মিলিয়ে হেসে বলল, বন্ধুর জন্য এত চিন্তা দেখে ভালো লাগল। তবে তুমি নিশ্চিতে থাকো, তোমার বন্ধু কোনো সুগার ড্যাডি পায়নি। হ্যাঁ, তা ঠিক। আপনাদের দুজনকে অনেক মানিয়েছে। কিন্তু সেই অনুযায়ী অর্নিলার খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা বেমানান না। বেমানান কেন হবে? বহু যুগ ধরেই দেশে এমনটা হয়ে আছে। আগে তো আরো কম বয়সেই বিয়ে দেওয়া হতো। যেমন ধরো আমার মা, তোমার মা কিংবা তাদের মায়েদের। রিয়াদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার মা এমএ পাস। এমএ কমপ্লিট করার পর তিনি বিয়ে করেছেন। আর আমার মাও এমএ পাস করেছেন। বাবা রিটায়ার্ড জজ। মানে আমার পুরো পরিবার শিক্ষিত। বন্ধু মহল চুপসে গেল হঠাৎ করে। অর্নিলার মুখে মুচকি হাসি। সারফারাজ বলে উঠল, কিন্তু তুমি আমার কথাটা বুঝতে পারোনি। আমার মা বিয়ের পর এমএ দিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা যেমন আছে তেমন ঘরের একজন নিপুণা রমণীয় বটে। কম বয়সে সব মেয়েদের বিয়ে মানে এই না তাদের জীবন শেষ। সবার ক্ষেত্রে তা ঘটে না। একজন সঠিক জীবনসঙ্গী অবশ্যই তার অর্ধাঙ্গিনীর জীবন বদলে দেয়। বুঝতে পেরেছ? রিয়াদের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অনেকটাই চুপসে গেছে। তবুও মুখ ফুটে বলে উঠল, কিন্তু এই মডার্ন যুগে? মডার্ন যুগ থাক, বাদ দাও। আমি আর কথা বাড়াতে চাই না। এরপর দেখা যাবে, তর্ক লেগে যাবে। রেহানা রিয়াদকে চুপ করিয়ে দিয়ে বলল, থামো, তোর দম্ভ শেষ। সত্যিই অর্নিলা, তোর হাজবেন্ড স্মার্টের আর হ্যান্ডসামের সাথে সাথে ইন্টেলিজেন্টও বটে। অঙ্কিতা হেসে বলল, আমার এবার তোকে হিংসে হচ্ছে অর্নিলা। অর্নিলা সারফারাজের বাহু শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদম না। আমার বরের দিকে নজর দিলে চোখ তুলে দেব। বাব্বা, কি ভালোবাসা দেখছিস। তো দুলা ভাই, শ্যালিকা হিসেবে আমরা তো ট্রিট পাই। দিবেন না?
সারফারাজ কিছু বলার আগে অর্নিলা ধপ করে বলে উঠল, আজ না আরেক দিন। ও সবে মেডিকেল থেকে ফিরেছে, এখন বাসায় গিয়ে ফ্রেশ হবে। নেক্সট টাইম ওকে। অঙ্কিতা বলে উঠল। দেখলি রেহানা সবদিকে কত নজর অর্নিলার। কি রে, তুই যে একদম পাক্কা ঘরের বউ, আগে তো জানতাম না। সারফারাজ হেসে বলল, অনি সবকিছু খুব সুন্দর করে সামলিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, ভালোবেসে অনি ডাকা হয় নাকি আবার? অট্টহাসিতে হেসে উঠল সকলে। সারফারাজ খানিকটা লজ্জা পেল বটে। রেহানা বলে উঠল, আচ্ছা বাবু, তুই তোর ডাক্তার বরকে নিয়ে বাড়ি ফেরগে। আমরা না হয় আরেকদিন ট্রিট নিয়ে নিব। কি তাই তো? সকলে মিলিত কণ্ঠে বলল, হ্যাঁ তাই। সকলে হাসলেও রিয়াদের মুখে তখন হাসি মিলিয়ে গেল। সারফারাজ সেটা লক্ষ্য করল বটে। কে জানে এই ছেলের মনে কি আছে। গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে, এখনকার ভার্সিটির ছেলেমেয়েগুলো অনেকটাই উশৃঙ্খল। কিছুদিন আগেই তার এক কলিগ মাহমুদ সুইসাইড অ্যাটেম্প করছিল। ভাগ্যিস সময়মতো তার দেহ থেকে বিষ বের করা গিয়েছিল। এখনও হাসপাতালে ভর্তি। একজন যখন সুইসাইড অ্যাটেম্প করে তখন ধরে নিতে হয় ব্যাপারটা অনেক ভয়ানক। কারণ ডাক্তারের সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। কিন্তু মাহমুদের ক্ষেত্রে সব সীমা পার হয়ে গেছে। আশপাশের সবার কথা থেকে যা জানল সেটা হল, মাহমুদের স্ত্রী নাকি তাকে লাখ দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। যদিও তাদের সংসারের দীর্ঘ ৮ বছর। একটা বাচ্চাও নাকি আছে। তাদের বিয়ের সময় তার স্ত্রীর বয়স নাকি কমই ছিল। কিন্তু বিয়ের পর স্ত্রী পড়াশোনা করতে গিয়ে ভার্সিটির একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। তাকে নিয়েই এখন নতুন ঘর বাঁধার স্বপ্ন। তাদের ছোট ৪ বছরের ছেলেটা রোজ বাবার পাশে বসে থাকে। দেখলে বড্ড মায়া হয় সারফারাজের। সে জানত মেয়েদের মায়া নাকি বেশি থাকে, কিন্তু সবার না। কোনো মা কিভাবে পারে তার সন্তানকে ছেড়ে থাকতে, এই ব্যাপারটি সে বুঝে না। এমন ঘটনা নাকি এখন অহরহ ঘটছে। হঠাৎ তার বুক কেঁপে উঠল। কেন মনে হল রিয়াদ তাকে আর অর্নিলাকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। যখন অর্নিলা তার হাত জড়িয়ে ধরল তখন কেন রিয়াদের বিষাক্ত চাহনি এসে পড়ল তাদের সম্পর্কের মাঝে। তার কটাক্ষ, বলা কথাগুলো যেন নিছক মজা ছিল না। ছিল তাকে ছোট করা, বুঝিয়ে দেওয়া অর্নিলার সাথে তাকেই মানাতো, তাকে নয়। আচ্ছা, অনি আবার তাকে ছেড়ে চলে যাবে না তো? অনি মিনমিন স্বরে কিছু বলছে। সারফারাজ বলল, কি বলছিস? বলছি আমি আর ওদের সাথে চলব না। কেন চলবি না? ওরা না তোর বন্ধু। তাতে কি? রিয়াদ কিভাবে আপনাকে অপমান করল দেখলেন? আর কথা না ওর সাথে। আমার বরের অপমান মানে আমারও অপমান। মজা করে বললেও রিয়াদ ঠিক করেনি। ও তো আর বাচ্চা নয়। সারফারাজ ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা। অর্নিলার কথার মাঝে সে তার ওর পেয়ে বাক্রুদ্ধ। অস্ফুট স্বরে কিছু বলল। অর্নিলা ফিরে তাকাতেই তার হাতটা শক্ত করে ধরে নিল। অন্য হাতে গাড়ি ড্রাইভ করছে, দৃষ্টি সামনের দিকে। অর্নিলা মৃদু হেসে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। সারাদিনের সমস্ত গ্লানি মিটে গেল বিকেলের গোসলের মধ্য দিয়ে। রান্না বান্না সব শেষ করে অর্নিলা খেতে বসেছে। পরনে তাল নীল রঙের একটা গোল জামা। বেশিরভাগ সময় বাইরে গেলে এগুলোই তার পরনে থাকে। ঘরে থাকলেই ইচ্ছে করে শাড়ি পরে, শুধুমাত্র তার ফারাজ ভাইকে দেখানোর জন্য। সারফারাজ খাবার টেবিলে বসে বলে উঠল, গোসল করলি না অনি? করব। অনেক ক্ষুধা পেয়েছে, আগে খেয়ে নেই।
দেখুন শিং মাছের ঝোল করেছি। আপনার প্রিয় না অনেক। ভাতের থালায় খাবার বাড়ল সে। সারফারাজ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ঘেমে একাকার রনি, তার চুলগুলো ঘেমে ভিজে গেছে। অথচ চোখে মুখে ক্লান্তির রেশটুকু নেই। খুব আনন্দের সাথে খাবার বেড়ে দিচ্ছে সারফারাজ। সে চাইলেই পারত তাকে খাবার বেড়ে দিয়ে চলে যেতে, কিন্তু এমনটা করবে না। দুজন একসাথে বসে খাবে। সারফারাজকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য খাবার বাড়তে গেল। অমনি সারফারাজ বারণ করে দিয়ে বলল, নেহা কর। ভাতের লোকমা তুলে দিল তার সামনে। সুযোগ পেয়ে অর্নিলা চেয়ারের উপর পা তুলে বসে খাবারের লোকমা মুখে নিল। বহুদিন পর আজ ফারাজ ভাই তাকে খাইয়ে দিচ্ছে। সে না করে এত সাধ্যি তার কোথায়? সন্ধ্যা পেরিয়ে রাত। আকাশের চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। আজ বুঝি রাত্রিটা একটু তাড়াতাড়িই নামল। সবে এখন 7টা বাজে, অথচ বাইরে দেখলে মনে হচ্ছে কত রাত। তাদের বাসাটা একটু নির্জন এলাকায়, তাই আশেপাশের শোরগোল কম। এর মধ্যে আজ আকাশে চাঁদ উঠেনি। রাতের আকাশ আজ আগের থেকেও অনেক অন্ধকার লাগছে। সারফারাজ বেলকনি ছেড়ে ঘরে ঢুকল। অর্নিলা এখনো শাওয়ার নিচ্ছে। সারফারাজ বিছানার উপর আধশোয়া হয়ে বসে বই পড়ছে। সময় যেন আগের থেকেও আরো নিশ্চুপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘরের বাতিগুলো নিভো নিভো করে উঠল। বাইরে বিকট শব্দ হল। ঘরের আলো নিভে গেল। লোডশেডিং সচরাচর হয় না। বোধহয় কোনো সমস্যা। বাথরুম থেকে অর্নিলার চিৎকার। সারফারাজ চার্জার লাইট খুঁজছে। পড়ার টেবিলেই তো থাকে। হ্যাঁ, পেয়ে গেল। আলো জ্বালিয়ে এগিয়ে নিতেই দেখল বাথরুমের দরজা খোলা। অর্নিলা ঘরে ঢুকে গেছে। শাড়ি কোনোভাবেই পেঁচানো তার ঠিক করে পরতেও পারেনি। চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। আলোর ওই ঝলকানিতে শুধু অর্নিলার মুখশ্রী দেখা যাচ্ছে। সারফারাজ বুঝি সম্মোহিত হয়ে গেল। তবু সামলে উঠল। তার কম্পিত কণ্ঠস্বর। অনি। চমকে উঠল সে, কিন্তু মুখ তুলে চাইল না। লজ্জায় তার মুখ নামানো। ভেজা চুল থেকে পানি টপটপ করে গড়িয়ে পড়ছে। সারফারাজ এগিয়ে আসছে। অর্নিলার তার শাড়ি খামচে ধরল, কিন্তু সারফারাজ পাশ ফিরে গেল বিছানায়। টেবিলের উপর চার্জার লাইট রেখে তোয়ালে নিয়ে বাথরুমের দরজা বন্ধ করল। নিস্তব্ধ পরিবেশে দরজা বন্ধ শব্দে অর্নিলা কেঁপে উঠল। সে যেন ঘোরেই ছিল। কি চলছিল তার মনে? সারফারাজ বিছানার কাছে বসে অর্নিলাকে ডাকছে। অর্নিলা শব্দ করছে না। হঠাৎ কারো উষ্ণ ছোঁয়া পেয়ে লাফিয়ে উঠল সে। আচমকা অনি ফিরে তাকাল। সারফারাজ তার হাত ধরে বলল, এদিকে বসো, চুলগুলো এখনো ভেজা। পানি পড়ছে। অর্নিলা অনমনে গিয়ে বসল তার পাশে। সারফারাজ তোয়ালে দিয়ে তার মাথা মুছে দিচ্ছে। কি যত্ন! আর সে কি ভাবছিল? সবসময় অধিক চিন্তা ভাবনা তার মাথায় ঘুরঘুর করে। আবারও চমকে উঠল সে। তার দৃষ্টি স্থির হয়ে গেল। সেই উষ্ণ ছোঁয়া কমা, এই ছোঁয়া তার চেনা। সারফারাজের নরম ওষ্ঠধর ছুঁয়েছে তার পিঠখানা। শরীর ক্রমশ ঠান্ডা হয়ে গেল। তার ভেজা ব্লাউজ চিপকে আটকে আছে পিঠখানায়। সারফারাজ গরম হাত দুটো ছুঁয়েছে তার গলার কাছে। অর্নিলা চোখ বুজেছিল, অথচ টের পাচ্ছিল তার প্রতিটা ছোঁয়া। আজ হঠাৎ তার কি হল? সে কি পাগল হয়ে গেল? ধীরে তার শরীরখানা বিছানায় এলিয়ে দিল।
কানের পাশে চুমু গেল সারফারাজ। তার নিঃশ্বাসের প্রতিটা শব্দ সে শুনতে পারছে। সবকিছু মুগ্ধ থেকে মুগ্ধতর হয়ে উঠছে। অর্নিলা ধীর স্বরে বলে উঠল, ফারাজ ভাই, আপনি কি করছেন? আপনার না একটু পরেই যেতে হবে? অপারেশন আছে। কথাবলার মাঝেই সারফারাজ চুমু গেল তার ওষ্ঠাধরে। তার সম্মোহিত কণ্ঠে বলে উঠল, জানি অনেক টেনশন হচ্ছে, তাই নার্ভ ঠিক করার চেষ্টা করছি। দৃঢ় কণ্ঠে অর্নিলা বলে উঠল, এটা কোনো কথা হলো ফারাজ ভাই? সারফারাজ থেমে গেল। দুজন চেয়ে দেখছে দুজনকে। পলক পড়ছে বারবার। সারফারাজ অন্য হাত দিয়ে তার শার্টের বোতাম খুলতে খুলতে বলতে লাগল, আমার প্রথম হার্ট সার্জারি। খুব উত্তেজিত হয়ে আছি। এর মধ্যে ভেজা চুলে তোর আগমন। তোর ভেজা শরীরের ঘ্রাণ আমায় পাগল করে তুলেছে। তুই কি চাস অস্বস্তিতে আমি মারা যাই? ছি ফারাজ ভাই, এ কি কথা? আমায় না পেলে আপনি মারা যাবেন? এটা কখনো হতে পারে? শার্ট খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। তার উষ্ণ হাতের স্পর্শ পাচ্ছে তখন অর্নিলার চিবুক। সারফারাজ তার কানের কাছে ফিসফিস হয়ে বলছে, বছরের চৈত্র মাস ভয়ঙ্কর মাস। এই সময়টা রোদের তীব্র উৎপাতে সবকিছু ঝলসে যেতে শুরু করে। আমার প্রেম, আমার ভালোবাসা সেই চৈত্রের মতোই, কিন্তু তার চেয়েও ভয়ানক। এই ভয়ঙ্কর প্রেমের মাঝে তোর উপস্থিতি বিশাল মরুভূমিতে এক বিন্দু জলের সন্ধান পাবার মতোই। বড় দুর্লভ। চৈত্র মাস সর্বনাশা। চৈত্রের রাঙায় দগ্ধ আমার প্রেম তৃষ্ণার্ত হয়ে উঠেছে তোকে কাছে পাবার আশায়। অনি, তৃষ্ণা মিটাবি না? সারফারাজের কণ্ঠে আজ যেন অন্য কিছুই ছিল। এমনটা অনি আগে কখনো শুনেনি। সারফারাজ সরে গেল একটুখানির জন্য। অর্নিলা চেয়ে দেখল। তার প্রতিটা ঘন ঘন নিঃশ্বাস, আলসতায় ডোবা চোখের চাহনি ব্যাকুল হয়ে উঠেছে। সারফারাজের বলিষ্ঠ দেহ, উন্মুক্ত বুক সবকিছু আজ টানছে তাকে। অর্নিলা যেন প্রস্তুত হয়ে গেল নিজেকে বিলিয়ে দিতে। চোখ বুজে নিল আবারও। পুরো ঘরে আলোর ঝলকানি। কারেন্ট চলে এসেছে। ট্রান্সমিটার বোধহয় ঠিক করা হয়েছে। লাল রঙের চাদরে আবৃত হয়ে আছে অর্নিলা। বিছানার উপরে উপুর হয়ে ঘুমিয়ে আছে সে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তার মুখে। সারফারাজ চুলগুলো সরিয়ে মুখখানি দেখার প্রয়াস করল। তৎক্ষণাৎ নড়েচড়ে উঠল সে। সারফারাজ কাছে টেনে নিল তাকে। অর্নিলা তার উলঙ্গ বুকে মুখ লুকাল। সারফারাজ ঘড়ি দেখার চেষ্টা করছে। চোখ যেন ঝাপসা হয়ে উঠছে। এভাবে চশমা ছাড়া ভালোই দেখতে পারে সে। শুধু বই পড়ার সময়ই চশমার দরকার পড়ে। হাত দিয়ে চোখ কচালে নিল। হ্যাঁ, 11টা বাজতে চলল। তাকে বের হবে। অর্নিলার গভীর ঘুম। তাকে ডাকল না সে। একটু সরিয়ে নিল। মেঝে থেকে শার্টটা তুলে নিল। তৈরি হওয়া দরকার। খানিকক্ষণ বাদেই জেগে উঠল অর্নিলা। আশপাশ খুঁজে পাচ্ছে সারফারাজ। তার ঘুম ঘুম চোখে ঠিক করে কিছুই দেখতে পারছে না। হঠাৎ হাতের ছোঁয়া মিলল। হেসে উঠল সে। সারফারাজকে তৈরি দেখে এক ঝটকায় তার ঘুম ভেঙে গেল। কয়টা বাজে? 11টা। আমায় যেতে হবে অনি। তুই ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো কি করে? আমি তো চলে যাচ্ছেন। আরও কিছু বলার ছিল। তার ললাটে সারফারাজের চুম্বন তাকে থামিয়ে দিল। চোখ মেলে তাকালো ঠিক করে।
সারফারাজ মিটিমিটি হাসছে। অর্নিলা লজ্জায় লাল হয়ে উঠল। ফোন বেজে উঠল। সারফারাজ ফোন হাতে বেলকনির দিকে গেল। নিচে গাড়ি দাঁড়ানো। দা সাবিনা বোধহয় চলে এসেছেন। ঘরে ফিরে এসে দেখল অর্নিলা তার শার্ট পরে দাঁড়িয়ে আছে। সারফারাজ এগিয়ে এসে বলল, আমি আসছি, সাবধানে যাবেন। পিছন পিছন এলো। দরজার সামনে দাঁড়িয়ে তাকে বিদায় দিয়ে দরজা আটকে দিল সে। বুকে হাত রেখে দেখল তার হৃদস্পন্দন ধকধক করে শব্দে করছে। এক ছুটে সে ঘরে চলে গেল। বিছানায় চাদরের তলায় মুখ লুকিয়ে যেন বাঁচল। সারফারাজ গাড়ির দরজা খুলতে যাবে, অমনি দা সাবিনা বলে উঠলেন, ওখানে না, এখানে বসে বসুন দা শেহদাত। আমার পাশে। কি অসুবিধে আছে? নাট অসুবিধে কি থাকবে? এসে বসল তার পাশে। আপনাকে দেখে অনেক ফ্রেশ মনে হচ্ছে। বউ খুব যত্ন করে তাই কি? সারফারাজ হাসল। তিনি বললেন, ঠিক আছে, এবার হলো না। পরের বার আপনার বউয়ের সাথে দেখা করে যাব। অবশ্যই। গাড়ি চলতে শুরু করল। এসে থামল মেডিকেলের সামনে। তারা দুজন সহ আরও কয়েকজন ছিল। সকলেই সারফারাজের সিনিয়র ডাক্তার। সারফারাজ তৈরি হয়ে অপারেশন রুমের কাছে এলো। দা সাবিনাও তৈরি। তার দিকে ফিরে বলল, কি ভয় করছে দা শেহদাত? না, টেনশন করবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজ আপনি হচ্ছেন হেল্পিং হ্যান্ড। শুধু প্রসেস দেখবেন। জ্ঞানের চেয়ে অভিজ্ঞতা বেশি ইম্পর্টেন্ট। জানি। বেশ, তবে চলুন। তারা সকলে ঢুকল অপারেশন রুমে। এরপর সবকিছু নিস্তব্ধতায় কাটল। এতজন মানুষ একসাথে থাকার পরেও কেউ টু শব্দ করল না। ইশারায় সব কাজ সারল। সারফারাজ ভালো করেছে। দা সাবিনার নজরে ছিল সে। তাকে একটিবারেও ঘাবড়াতে দেখেনি। হতে পারে শুধু দেখেছে তাই। যখন নিজে কাজ করবে তখন তো ঘাম ছুটে যাবে। তবুও প্রথমবারে এতটুকু সাহস সকলের থাকে না। দা সাবিনা ইমপ্রেস হল বটে। সারফারাজ বাসায় এসে পৌঁছাল সকাল 11টার দিকে। দরজার সামনে দুজোড়া জুতো দেখে খানিকটা খটকা লাগলো। কেউ কি এসেছে নাকি? নক করতেই অর্নিলা এসে দরজা খুলে দাঁড়াল। আপনি এসে গেছেন? কেউ এসেছে অনি? অনি হাসার চেষ্টা করল। একটু সরে দাঁড়াতেই দেখল সোফায় বসে আছে ইয়াতিম শিকদার। সারফারাজের টনক নড়ে গেল নিয়াজ শিকদারকে পাশে বসে থাকতে দেখে। চোখ মুখ থেকে ক্লান্তির রেশ সরিয়ে চোয়াল শক্ত করে নিল সে। ঘরে ঢুকতেই অর্নিলা বলে উঠল, দয়া করে কিছু বলবেন না। বাবা বলেছে কিছু না বলতে। আমাদের বাসায় তারা মেহমান। ইয়াতিম শিকদার পায়ের উপর পা তুলে বসলেন। হাতে অর্ধেক বিস্কুট। মুখে বিস্কিট চিবাতে চিবাতে বলছেন, তা কেমন আছো সারফারাজ? ভালো তো। হ্যাঁ, চাচা ভালো। আপনি ভালো আছেন? তীক্ষ্ণ দৃষ্টি ফিরে এসে পড়ল নিয়াজের দিকে। নিয়াজের দৃষ্টি তখন মেঝেতে। অর্নিলা চায়ের কাপ নিয়ে ঢুকে বলল, নিয়াজ ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে? সারফারাজ ভ্রু কুঁচকে নিল। কি আহ্লাদ দেখাচ্ছে অনি। আশ্চর্য। এই হারাম শয়তানকে ঘরে ঢুকতে দিয়েই তো ভুল করেছে। আবার ঢোল পিটিয়ে বলছে বিয়ের কথা। ও কি ভুলে গেল ওর সাথে কি হয়েছে? এত সহজ কেন হচ্ছে অনি? ইয়াতিম শিকদার চায়ের কাপ হাতে তুলে নিলেন। বলে উঠলেন, হ, পোলা বড় হইছে বিয়া তো করান লাগব।
মাইয়া ঠিক করছি, ঢাকা শহরেই থাকে, এখনকার স্থানীয়। নিয়াজ ছবি দেখা তোর বোনরে। নিয়াজ পকেট থেকে ছবি বের করছে। সারফারাজ চায়ের কাপ তুলে নিল। ভাবছে, মাথা যন্ত্রণা কম ছিল না। আরেক যন্ত্রণা এসে হাজির হল। একটা চায়ের কাপ পারবে তো ঠিক করতে? হেসে বলল, তা চাচা, আমাদের ওখানে কি মেয়ের কমতি ছিল নাকি? একদম ঢাকাতে চলে এলেন। কি আর কর্মু কও, ওখানে ভালো মাইয়া পাউন যায় না। সারফারাজ মুখ ফুটে হাসল। মেয়ে পাওয়া যায় না? তার ছেলের কুকর্ম পুরো মোহনগঞ্জ জানে। এরপর কে মেয়ে বিয়ে দিবে এই ছেলের কাছে? চরিত্রহীন একটা। নিয়াজ ছবি বের করে অর্নিলার দিকে এগিয়ে দিল। এত বছর পর এই প্রথম তাদের দুজনের চোখাচোখি। অর্নিলা খুব করে চাইছে, সহজ থাকতে পারছে না। জানে ফারাজ ভাই পাশেই আছে, ভয়ের কিছু নেই। তবুও অস্থির হয়ে উঠছে। ছবিটা হাত থেকে নিবে কি না ভাবছে। এই নোংরা লোকের হাত থেকে কিছু ছুঁয়ে নিতে ঘৃণা লাগে। মনে হয় নিজেও নোংরা হয়ে যাবে। মিষ্টির প্যাকেট ধরার সময় মনে হচ্ছিল ইচ্ছে করে হাত ছুঁতে চায়। নিয়াজ কি তবে বদলায়নি? তবে সবাই যে বলে। সারফারাজ আচমকা ছবিটা হাত থেকে নিয়ে বলল, দেখি। দেখো বাবা, মাইয়া কেমন, পছন্দ হইল কি না? সারফারাজ মেয়ের ছবিখানা দেখল। হ্যাঁ, ভালোই দেখতে, তবে আফসোস হচ্ছে। এত ভালো মেয়েটার সাথে এমন বাজে একটা ছেলের বিয়ে হবে ভাবতেই কেমন লাগছে। অর্নিলা আগ্রহ নিয়ে ছবিখানা দেখল। বলল, বাহ, খুব সুন্দরী তো নিয়াজ ভাই। আপনাদের বেশ মানাবে। আবারও আহ্লাদি দেখাচ্ছে। সারফারাজের ইচ্ছা করল উঠে একটা চর বসিয়ে দিই কনির গালে। কানের সামনে ঘ্যান ঘ্যান করছে, মাথাও ভন ভন করছে। রাগ সামলাতে পারছে না সে। আবার হেসে হেসে নিয়াজ ভাই বলে ডাকা। এই ডাকাই সমস্ত কিছুর মূলে। ইয়াতিম শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, অনেক খোঁজাখুঁজির পর এই একটা মাইয়া মনমতো পাইছি। ভালো চাচা, মেয়ে দেখতে ভালো, বংশ পরিচয় ও ভালো মনে হচ্ছে। তা আপনাদের বংশের খবর জানে তো? কাটা গায়ে নুনের ছিটা। সারফারাজ তীক্ষ্ণভাবেই খোঁচাটা মেরেছে। ইয়াতিম শিকদার হো হো করে হেসে উঠলেন। বললেন, জানি বাপজান, জানি। আমাগো উপর তোমার রাগ। এখন দেহ, যা হইছে অনেক বছর আগে হইছে। দিন পাল্টাইছে। আমার পোলাও এখন পাল্টাইছে। শুয়োরটা এখন আগে থেকে ভালো হইছে। কি বলেন চাচা, রক্তের দোষ কি এত সহজে বদলে যায়? জানি, কার কথা কইতাছ? অনির বাপের কথা তো। দেহ সব বংশেই এমন একটু থাকে। আমাগো সময় আছিল অনির বাপ, আর এখন আমার পোলা। তাও আমারটা সময় থাকতে বদলাইছে। অনির বাবার কথা তুলে যেন খুব একটা ভালো হলো না। কোনো এক ফাঁকে অনি চলে গেল আসর ছেড়ে। ফারাজ ভাই কি তার বাবাকে সত্যিই এত অপছন্দ করে? কিন্তু অনি যে তার বাবাকে অনেক ভালোবাসে। বাবা কখনো খারাপ হতে পারে না। তার বাবাও ভালো মানুষ ছিলেন। অনিকে অনেক ভালোবাসত। অথচ তার চাচা কিভাবে তার বাবার নামে বদনাম করছে। অর্নিলার সহ্যের বাইরে এগুলো। সব মেয়েদের কাছে বাবা মানে একটা শান্তির জায়গা। তার বাবা তার আপনজন। মাকে তো পায়নি সে, বাবাকেই পেয়েছে। সেই বাবার নামে খারাপ কথা শোনার ধৈর্য অনির নেই। সারফারাজ চায়ের কাপ রেখে দিল। ইয়াতিম শিকদার বললেন, যা হইছে ভুইলা যাও। আমরাও ভুইলা গেছি।
আমার ছেলে বদলাইছে, এখন আমার আর কোনো দুঃখ নাই। এই নাও বিয়ার কার্ড। তোমাগো দাওয়াত দিতে আইছি। তোমার বাপেরও গিয়া দাওয়াত দিয়া আসছি। তোমারে দাওয়াত দিতে কেবল ঢাকা আইসি। আইসো কিন্তু বিয়াতে। সারফারাজ মাথা নাড়ল। খেয়ে দিয়ে তারা উঠে গেলেন। চলে যাবে। সারফারাজ শুধায়, মোহনগঞ্জ ফিরবেন? না, কিছু কাজ আছে। শহরে থাকমু এখন। তা তোমার ডাক্তারি কেমন চলে? ভালো। সারাদিন মেডিকেলেই থাকো? হ্যাঁ, এটাই তো কাজ। আচ্ছা। বাপ ছেলে চলে যাচ্ছে। ভদ্রতার খাতিরে সারফারাজের জিজ্ঞেস করা উচিত ছিল, কোথায় থাকবেন? কিছু ঠিক না হলে এদিকে থাকতে পারেন। কিন্তু বলল না। কারণ নিয়াজকে তার বিন্দুমাত্র ভরসা নেই। সবাই যাই হোক বলুক না কেন, রক্ত এত তাড়াতাড়ি বদলে যায় না। এদের রক্তে নেশা ছড়িয়ে গেছে। এর থেকে রক্ষা পাওয়া সহজ না। যেতে যেতে মনে হচ্ছিল নিয়াজ আর চোখে অনিকে খুঁজছে। ভালোই হবে এখন অনি না এলে। এই হতচ্ছাড়া মুখে কিছু না বলেই চোখ দিয়েই যেন খেয়ে ফেলে। দরজার সামনে দাঁড়িয়ে চাচা ডাকলেন অর্নিলাকে। সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুই তার মনমতো হচ্ছে না। অর্নিলা আনমনে রান্নাঘরে কাজ করছে। রান্না বান্না সেই কখন শেষ। এখনো ইচ্ছে করে এখানে পড়ে আছে। চুলোটা পরিষ্কার করছে। সারফারাজ দরজার সামনে এসে দাঁড়াল। অর্নিলা ফিরেও চাইল না। সে এগিয়ে আসছে, মুখে কিছু না বললেও চোখে চোখে যেন অনেক কথা হতো। কিন্তু চোখে চোখ পড়ছে না। সে একসময় তার কাছে এসে দাঁড়াল। অনির হৃৎপিণ্ড ধকধক করছে। তবুও সে ফিরে তাকাল না। মুখ ভার। সারফারাজ আদুরে কণ্ঠে বলে উঠল, কি হয়েছে অনি? কিছু না। সে হাত ধরার চেষ্টা করল। অনি এক ঝটকায় হাত সরিয়ে নিল। অবাক হল বটে। অনি তার মানে রেগে আছে। কিন্তু রেগে থাকার কারণ কি? প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার হল না। ধপ করে হাতটা ধরে নিল। ছাড়ুন, আমার কাজ আছে। তোর কি মন খারাপ? নাট, মন খারাপ হবে কেন? তোর কথা শুনে এমনটাই তো মনে হচ্ছে। কি হয়েছে, রেগে আছিস? দেখি, ফের আমার দিকে। থিতুনি ধরে মুখ ফিরাল এদিকে। অনির অশ্রুসিক্ত চাহনি সারফারাজের হৃদয় ক্ষতবিক্ষত করে দিল। সে নিস্তেজ কণ্ঠে বলে উঠল, কি হল? কাঁদছিস কেন? আপনি আবার বাবাকে পছন্দ করেন না, তাই না ফারাজ ভাই? না, করি না। এতে তুই কেন কাঁদবি? কাঁদব না। না। কেন কাঁদবি? তোকে তো আমার পছন্দ। খুব পছন্দ। ভালো লাগে তোকে। ভালো তো বাসি। তোর দুঃখ কোথায়? অর্নিলা মাথা নিচু করে নিল। আর কথা বলতে ইচ্ছে করছে না তার। সারফারাজ হাতটা ছেড়ে দিল। কাছে টেনে নিল না। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর বাবার চরিত্রে দোষ আছে অনি। সে আমার ফুফুর সাথে কি করেছে আমি ভুলে যাইনি। রক্ত কখনো রক্তকে ছাড়ে না। অর্নিলা চমকে উঠল। বিস্মিত বিমূঢ় হয়ে চেয়ে রইল সারফারাজের দিকে। অবাক কণ্ঠে বলে উঠল, আমার রক্তেও তাহলে দোষ আছে ফারাজ ভাই? আপনি বলছেন আমিও আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাব? না, তুই যাবি না। এত সহজে কিভাবে বলছেন? যাব না কেন? এই না বললেন, রক্ত রক্তকে ভুলে না। আমার শরীরে আমার বাবার রক্ত। আমি তো তার মতোই হব।
কি হবে যদি আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাই? সারফারাজ রক্তবর্ণ দৃষ্টি ধারণ করল। অনি খানিকটা ভয় পেয়ে গেল। গলার তেজ এখন আগের মতো আর নেই। আচমকা তার কোমর হিচড়ে টেনে ধরল সারফারাজ। আতকে উঠল অনি। তার ঘন ঘন নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সারফারাজ খুব শান্ত গলায় বলল, মেরে ফেলব তাহলে? শিউরে উঠল অনি। তার মৃত দৃষ্টি আকর্ষণ করল তাকে। থেমে থেমে শুধালো সে, কাকে? সে তার কানের কাছে চুলগুলো নিয়ে খেলছে। কানে চুল গুজে দিয়ে হেসে বলল, তাকে। সে তোকে চাইবে। তুই শুধু আমার অনি। এর মাঝে সে আসবে, তাকে মরতে হবে। কিয়ৎকালের জন্য দমবন্ধ হয়ে গেল অনির। তার অক্ষিগোলাক দুটি স্থির হয়ে রইল মণিকোঠায়। তার শার্টের উপর হাতটাকে সে খামচে ধরল ভয়ছে। ফারাজ ভাই নিছক মজা করছে বলে মনে হল না। তাকে আজ বড্ড ভয় লাগছে অনির। ডাক্তাররা সর্বকাল ধরে চেষ্টা করে রোগীর প্রাণ বাঁচাতে, আর ফারাজ ভাই কি না বলছে মেরে ফেলবে। কি সাংঘাতিক! হাত পা সব ঠান্ডা হয়ে গেল। সেই চুমু খেল তার ললাটে। হেসে বলল, অনি, ভয় কেন পাচ্ছিস? আমি তো তোর কিছু করব না। তুই তো আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেমে গেলে মানুষ বাঁচে না। তোর কিছু হলে আমি কি বাঁচব? চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সারফারাজ তাকে বুকে আগলে নিল। অজান্তেই কেঁদে উঠল অনি। পরদিন শরীরটা ভালো ছিল না বলে অর্নিলা ভার্সিটিতে যায়নি। সারফারাজ সকালবেলা মেডিকেলেই চলে গেল। এখানে এসেই দা সাবিনার কথাবার্তা তাকে পাগল বানিয়ে ছাড়ল। রোজ রোজ তিনি একটা কথাই বলছে, ভাবতে, ক্যারিয়ার নিয়ে ভাবতে। সময় কিন্তু হাতে বেশি নেই। এসব শুনে শাহাদাত হেসে বলল, মনে হচ্ছে দা সাবিনা তোকে কার্ডিয়াক সার্জন করেই ছাড়বে। শুভ হেসে বলল, দেখছিস না, রোজ কেমন করে মনে করিয়ে দিচ্ছে। তা বাবা, তুমি তো তার কথাটা শুনলেই পারো। মজা করিস না। আমি জানি আমার কি করতে হবে। তাহলে দা সাবিনাকে বলে দিচ্ছিস না কেন? আমার যা মন চাইবে আমি তাই করব। বউয়ের সাথে এখানেই থাকব। শুভর কথা শুনে শাহাদাত হো হো করে হেসে উঠল। বলল, সিরিয়াসলি সারফারাজ? বউকে এত ভালোবাসিস? তার জন্য এখন ক্যারিয়ারকে জলাঞ্জলি দিবি? আমাদের দা শেহদাত এবার রোমিও হয়ে গেছে। জুলিয়েট ছাড়া তার চলে না, বুঝলি তো? সারফারাজ গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইল। ওই দুই বন্ধুর কথা তার কানে যাচ্ছে না। গায়ের এপ্রন খুলে টেবিলে ফেলে বলল, আমি যাচ্ছি। যাও যাও, বউয়ের জন্য তরস সইছে না আমরা বুঝতে পারছি। ভাবিকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিস ফারাজ। বলিস, একদিন আমরা যাব রোমিও জুলিয়েটকে দেখতে। খোঁচা মেরে কথা বলা দুজনের বহুদিনের স্বভাব। সারফারাজ এসব গায়ে মাখে না। হুলস্থুল করে সে বেরিয়ে গেল। বাইরে এসে গাড়ি স্টার্ট। ঘামে তার শরীরের শার্ট ভিজে উঠল। ঘন অন্ধকার রাস্তায় শুধু গাড়ির সামনে দুটো আলো ছাড়া আর কিছুই জ্বলছে না। চারদিক এত নিস্তব্ধ। এখানে কেউ মরে পড়ে থাকলেও কেউ কিছু টের পাবে না। কিন্তু রাস্তা নির্জন। মানুষজন কিছু নেই। এর মধ্যে ঝড়বৃষ্টি। বৃষ্টির পানি পড়ে রাস্তা হয়ে উঠল স্যাঁতস্যাঁতে। কোনো কিছুর ছাপ নেই, প্রমাণ নেই। বৃষ্টির পানিতে সবকিছু ধুয়ে গেল। গাড়ি এসে থামল বাসার সামনে। সারফারাজ গাড়ি ছেড়ে বের হল।
ঘামে তার অর্ধভেজা শার্ট এবার বৃষ্টির পানিতে আরো ভিজে উঠল। কিছুক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বুঝল সে পাপ ধুয়ে যেন পবিত্র হতে চায়। নিজেকে শুদ্ধতম বানানোর কি দারুণ ফন্দি। কাকভেজা হয়ে ফিরল। কলিং বেল চাপতেই মনে হলো ওপাশ থেকে কেউ ছুটে আসছে। মনে প্রশান্তি বয়ে গেল। দরজা খুলে দেখল অর্নিলাকে। বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছে সারফারাজ। অস্থির হয়ে শাড়ির আঁচল দিয়ে তার মাথাটা মুছে দিতে লাগল। আরো কত কথা। এভাবে ভিজে গেলেন কি করে? আপনি তো গাড়িতে ফিরলেন। ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে গেলেন কেন ফারাজ ভাই? বৃষ্টির পানি তো আপনার সয় না। দেখবেন এখনই সর্দি লেগে যাবে। বলতে বলতে হাঁচি শুরু। অর্নিলা হাঁপিয়ে উঠল। ক্লান্তি ভরা কণ্ঠে বলল, বসে থাকবেন না, উঠুন, চেঞ্জ করে আসুন। আমি জামা বের করে দিচ্ছি। সে ছেড়ে যেতে চাইল। অমনি সারফারাজ তার কোমর টেনে জড়িয়ে ধরল। গায়ের পানি টপ টপ করে মেঝেতে পড়ছে। সারফারাজের ভিজে কাপড় চোপড়ে জড়িয়ে আছে অনিকে। সেও ভিজে যাচ্ছে। কি অদ্ভুত। ফারাজ ভাই এমন কেন করছে? আদুরে কণ্ঠে বলে উঠল, আমায় ছাড়বেন না ফারাজ ভাই। না, তুই থাক এখানে। আমার কাছে। আমার তোকে চাই অনি। বড্ড বেদনাদায়ক সেই কথাগুলো। ফারাজ ভাইয়ের কি হলো আবার? কিসের এত কষ্ট? খারাপ কিছু কি হলো মেডিকেলে? ঝাপসা ঝাপসা চোখে অর্নিলার সামনে তাকিয়ে রইল। সামনের টেবিলের ফুলদানিটা এখানে আর নেই। ফারাজ ভাইয়ের চোখে পড়বে না তো আবার? তাহলে সে সর্বনাশ হয়ে যাবে। ভয়ে তার বুক কাঁপছে। সারফারাজ তাকে ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে পিছন ফিরতে যাবে অমনি অনি তাকে আঁকড়ে ধরল আবারও। সে নিশ্চুপ হয়ে রইল। বাইরে বৃষ্টি পড়ছে তো পড়ছে, থামবার নাম নেই। একটু বাদে বাদে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দ। অনেকক্ষণ ধরে নামল বৃষ্টি। এবার সবকিছু চুপ, নিস্তেজ হয়ে গেল। একটু শীত শীত লাগছে এখন। অর্নিলা গুটিসুটি হয়ে সারফারাজের বুকে এসে আশ্রয় নিল। ঘরে আলো বলতে ওই একটা ল্যাম্পশেড। সারফারাজ আধশোয়া অবস্থায় শুয়ে আছে। তার কোলেতে অনি। এখান থেকে জানালা দিয়ে বাইরে আকাশ দেখছে। আকাশ এখন পরিষ্কার। তারা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝি চাঁদও দেখা যাবে। অর্নিলার নব বাহু জড়িয়ে ধরে আছে সে। চোখ পড়ল পিঠের দিকে। আঁচড়ের দাগ দেখে তার রক্ত টকবগিয়ে উঠল। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। সহস হচ্ছে না, কিছুতেই সহস হচ্ছে না। তার অনিকে অন্য কেউ ছুঁয়ে দেখবে এটা ভাবতেই যেন উন্মাদ হয়ে ওঠে। ইচ্ছে করে সবকিছু শেষ করে দিতে। আচরের দাগটা স্পষ্ট। অনির সেটা অবগত ছিল না।
সারফারাজ হাত দিয়ে ঘা পা ছুঁয়ে দেখল। তার ওষ্ঠাধবর ছুঁয়ে দিল ঘাটুকু। তার অনির সমস্ত ঘা এভাবেই ফুল হয়ে যাক। শুকিয়ে যাক সমস্ত ক্ষত। এসব ক্ষত নিজের মনে একা নিয়ে সে চলতে পারবে। সারফারাজের আদুরে ছোঁয়ায় অনি নড়েচড়ে উঠল একটু। আবছা ঘুমের মধ্যেই মুচকি হেসে উঠল সে। ঠিক ঘণ্টাখানেক পর ফোন বেজে উঠল সারফারাজের। ঘুমটা ভেঙে গেল অর্নিলার। আবছা আবছা আলোয় ঘড়ির দিকে ফিরে চাইল। রাত্রির 1টা বাজে। এত রাতে আবার কে ফোন করল? বিছানার পাশে ফারাজ ভাই নেই। তাকে হাতড়ে খুঁজছে। ভালো করে চেয়ে দেখল সারফারাজ দাঁড়িয়ে কথা বলছে। চাদরে শরীর ঢেকে নিয়ে অনি উঠে বসল। কথা শেষ করে সে ফিরে তাকাল। ল্যাম্পশেডের অল্প আলোয় তার গম্ভীর মুখ দেখে অনি শুধাল, কি হয়েছে ফারাজ ভাই? সে বিছানার পাশে এসে বসল। অনির মাথায় হাত বুলিয়ে বলল, তৈরি হয়ে নে। আমাদের বেরুতে হবে। কোথায় যাব? মেডিকেলে। নিয়াজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চোখ মুখ স্থির হয়ে উঠল অর্নিলার। আকস্মিক ঘটনায় সে হতভম্ব। হতবাক হয়ে রইল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সারফারাজ তার হাতখানি ধরে বলল, চিন্তা করিস না। সবকিছু ঠিক হয়ে যাবে। চল, উঠে তৈরি হয়ে নে। চলবে।